মেনশন দিয়ে দিয়ে না, কি দিয়েছেন টাইটেল? আগেরটা কপি করতে গেলাম, এটা টাইটেল কই? আমার আগের টাইটেল এটা ছিল। দেন পেস্ট করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন আরও একটি ক্লাসে। আজকে ক্লাসে আসলে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব এমসিকিউ নিয়ে। আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথম অধ্যায়ের আমি কিছু এমসিকিউ অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি একটা স্লাইডের মাধ্যমে। আগের দিন তোমরা যে স্লাইড দেখছিলে ওই স্লাইডের মধ্যে আমি কিছু এমসিকিউ দিয়ে দিয়েছি। তবে আজকে যেগুলো পড়াবো এগুলো আরও অনেক বেশি, এখানে আছে প্রায় 150-র বেশি, 150-টার উপর এমসিকিউ আছে। সো এটা আমরা আলোচনা করবো। এখানে টাইপ ভিত্তিকভাবে আলাদা করা আছে, সেটা তোমাদের জন্য অনেক উপকার হবে। তো আমি ক্লাস শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। যারা রেকর্ডেড দেখতেছো তারা 2-1 মিনিট টেনে ক্লাসটা দেখো, ঠিক আছে? ওকে সাদিয়া আফরিন, অনেকে যুক্ত হয়ে গিয়েছ। বনলতা, সাদিয়া আফরিন, ফাতেমা সিদ্দিকা, নুসরাত ইসলাম, সূর্য, সাদিয়া আফরিন, নিঝুম, নুসরাত সবাই যুক্ত হয়ে গিয়েছে। প্রদীপ, কামাল, অর্ণিকা, যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো। তো আমরা ক্লাসটা শুরু করব। যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব আজকে। প্রথম অধ্যায়ের এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসে, আমি আগের দিন যে স্লাইড দিয়েছি তোমাদেরকে ওই স্লাইডের মধ্যে কিন্তু কিছু এমসিকিউ এবং সিকিউ আছে। আজকে আমরা 2টা ক্লাস নিব, এখন একটা ক্লাস নিব, তারপরে 3টা বাজে আরেকটা ক্লাস হবে। সেই ক্লাসে আমরা হচ্ছে সিকিউ আলোচনা করব। এই ক্লাসে আমরা এমসিকিউ আলোচনা করব। এখানে অনেক এমসিকিউ আছে, সব টাইপ আকারে, যেমন বিশ্বকামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ আছে টাইপ আকারে। আমরা টাইপ আকারে এমসিকিউগুলো সমাধান করব। সবাই অবশ্যই প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এমসিকিউর অ্যান্সার দেওয়ার চেষ্টা করলে তাহলে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে শেখাটা খুব ভালোভাবে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কথা না বলে আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? ওকে, প্রথমে বিশ্বগ্রামের সম্পর্কে আমরা আলোচনা করব, বিশ্বগ্রামের ধারণা সংক্রান্ত। দেখো কি বলা আছে এখানে। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে, সবাই অ্যান্সার দেবে, হ্যাঁ? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? দেখো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি মান, এটা জিনিসটা আসলে কি? কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি, এই যে যন্ত্রপাতি, এটা আসলে কি? এটা হচ্ছে আসলে হার্ডওয়্যার। এটা আমরা সবাই ভালো করে জানি। যন্ত্রপাতি যেহেতু, এটা হচ্ছে হার্ডওয়্যার। অর্থাৎ এই হার্ডওয়্যারটাকে পরিচালনা করার জন্য নিচের কোনটা প্রয়োজন? একটা হার্ডওয়্যারকে ভালোভাবে, একটা মোবাইল, একটা মোবাইল এটা হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট একটা যন্ত্রপাতি, বা একটা ল্যাপটপ এটা হচ্ছে যন্ত্রপাতি। এখন এটাকে সঠিকভাবে যদি আমরা পরিচালনা করতে আমাদের কিসের প্রয়োজন হবে? অবশ্যই সফটওয়্যারের প্রয়োজন হবে। আমরা এখানে যদি ক্যামেরা ব্যবহার করি তাহলে ক্যামেরা অ্যাপ লাগবে, গেম খেলতে গেলে আমাদের গেমের অ্যাপ লাগবে, আমরা যদি কল দিতে যাই কলের অ্যাপ লাগবে, আমরা ফেসবুক চালাতে গেলে ফেসবুক অ্যাপ লাগবে, ইউটিউব চালাতে গেলে ইউটিউব অ্যাপ্লিকেশন লাগবে, তাই না? সো এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার। তার মানে কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে পরিচালনার জন্য আমাদের কি প্রয়োজন হবে? সফটওয়্যারের প্রয়োজন হবে। এবার সব পরে, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রমকে পরিচালনাকে কি বলা হয়? অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা, যেমন হচ্ছে এখন যেটা হচ্ছে, ঠিক আছে? পারস্পরিক, তোমরা কমেন্ট করতেছো, প্রশ্ন করতে পারতেছো, আমি সেটা রিপ্লাই দিতে পারছি, সেটা অনলাইনের মাধ্যমে হচ্ছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ই লার্নিং। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ই লার্নিং, ঠিক আছে? ই লার্নিং।
আচ্ছা, বিশ্বগ্রামের ধারণাটির প্রবক্তাকে, বিশ্বগ্রামের ধারণাটা প্রবর্তন করেন কে? এটা আমরা সবাই জানি যে কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান, উনি সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা প্রবর্তন করেন। তো বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হচ্ছে উনি, হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তিনের অ্যান্সার কি? তিনের অ্যান্সার হচ্ছে খ। ওকে, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, হাসান, পিয়া চৌধুরী, সাদিয়া, তারপর হচ্ছে তুষার, শুভ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এই যে তুমি যে কমেন্ট করতেছো, উত্তর দিচ্ছ, আমি প্রশ্ন করতেছি, এটা আমাদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। ওকে, বিশ্বগ্রামের কারণে কি হয়েছে? বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস, সহনশীলতা হ্রাস, পারস্পরিক যোগাযোগ হ্রাস, সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস। বলো তো এটার উত্তর কি হবে? আগের তিনটা তো আমি বললাম, এটার উত্তর কি হবে তোমরা আমাকে একটু বলো। ওকে, জিয়ান বলতেছে এ, পিয়া বলতেছে এ, এ এ এ এ এ এর মধ্যে আছে, মাইশা বলতেছে এ। ওকে, এ বলতেছে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস। দেখো, সহনশীলতা হ্রাস এটা হবে না, পারস্পরিক যোগাযোগ বরং আরো বেশি হয়। আগে মানুষ বছরে একটা চিঠি লিখতো, মাসে একটা চিঠি লিখতো, এখন প্রতিদিন 2, 3 বার 4 বার করে কল দেয়। তার মানে যোগাযোগ হ্রাস হয় না আসলে। সহানুভূতি সহমর্মিতাও আসলে হ্রাস হয় না। যেটা হ্রাস হয় সেটা হচ্ছে বাস্তব সামাজিক যোগাযোগ, অর্থাৎ ইন পার্সন দেখা করা। ঠিক আছে, অর্থাৎ তুমি এখন মনে হলো যে আচ্ছা আমার এই অসুস্থ, আমার চাচা অসুস্থ, আমি চাচাকে ফোন দিলাম, চাচা অসুস্থ, দোয়া করি আপনার জন্য, চাচা আপনার কিছু লাগবে কিনা, বা হচ্ছে আমি আসতে হবে কিনা, বা ঠিক আছে ঠিক মতো ওষুধ খায়েন, ডাক্তার দেখেন, শেষ। কিন্তু যখন এই আমাদের এই বিশ্বগ্রাম না থাকতো, মোবাইল না থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা গিয়ে দেখা করতাম, বাস্তব সামাজিক যোগাযোগ হইতো তখন। বাট এখন ভার্চুয়ালি হয়, তাই না? তো আমাদের এই বাস্তব যোগাযোগটা কমে গেছে। তার মানে এই বিশ্বগ্রামের কারণে আমাদের বাস্তব সামাজিক যোগাযোগটা হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। তার মানে অ্যান্সার কি? চারের অ্যান্সার কি? চারের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এবার আসো 5। কোন উপাদানটি বিশ্বগ্রামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোন উপাদানটি বিশ্বগ্রামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? রিচা বলতেছে চারের ক। ওকে, এবার আসো, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা আমরা সবাই ভালো করে জানি, সেটা হচ্ছে কি? ইন্টারনেট। ইন্টারনেট বা ওই যে কানেক্টিভিটি, যেটা আমরা বলতেছিলাম যে বিশ্বগ্রামের মেরুদণ্ড। এই সাউন্ড কি আসলে কম নাকি? একজন বলতেছে সাউন্ড কম আসতেছে। কম তো আসার কথা না। আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে আশা করি। বাড়ানো যাবে, ফুলই তো আছে। ওকে, এবার আসো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা যাই, এখানে বলা আছে বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? দেখো, বিশ্বগ্রাম ধারণার সাথে গ্রামের সাথে শহরের যোগাযোগ, এটা ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। ওকে, বিশ্বব্যাপী গ্রামকে পরিবর্তন, এটাও সঠিক। শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার, চারটাই সঠিক, চারটাই কি সঠিক। কিন্তু সবচেয়ে বেশি বিশেষভাবে সম্পৃক্ত আসলে কি? দেখো, গ্রামের সাথে শহরের যোগাযোগ, এটা বিশ্বগ্রামের একটা অংশ, একটা পার্ট। বিশ্বগ্রামের কারণে এটা হয়েছে। বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন করতে পারছে, এটাও বিশ্বগ্রামের একটা কাজ হয়েছে। ঠিক আছে, শিক্ষা বিশ্বগ্রামের একটা নির্দিষ্ট অংশ, যে বিশ্বগ্রামের কারণে এই শিক্ষা এখন সবাই নিতে পারতেছে খুব সহজে। কিন্তু এই ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, এটার কারণে আসলে বিশ্বগ্রামটা হচ্ছে। যদি ইন্টারনেট না থাকতো, এগুলো হচ্ছে কি বিশ্বগ্রামের কারণে, এগুলো হচ্ছে এই ক নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার বিশ্বগ্রামের কারণে হচ্ছে। আর বিশ্বগ্রামটাই হয়েছে এই ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। দেখো, ইন্টারনেট সুবিধার যদি ব্যাপক প্রসার না হইতো, তাহলে বিশ্বগ্রাম হইতো না। মনে করো শহরে ইন্টারনেট আছে, গ্রামে যদি ইন্টারনেট না থাকতো, তাহলে কিন্তু বিশ্বগ্রামটা হইতো না। গ্রামের স্টুডেন্টরা ঠিকই ওই ইউটিউবে অনলাইনে ক্লাস করতে পারতো না, গ্রাম থেকে শহরে ভিডিও কল, অডিও কলে কথা বলতে পারতো না। তার মানে ইন্টারনেটের সব জায়গায় বিচরণ আছে বলেই বিশ্বগ্রামটা প্রতিষ্ঠা হতে পারছে। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ, ইন্টারনেট সুবিধার ব্যাপক
প্রসার, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। এবার আসো, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কিসের মাধ্যমে? এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তবে তুমি সহজে বুঝতে পারবা যে গুগল, ইয়াহু এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, আর ফেসবুক এটা আসলে আমরা যদিও এখন ফেসবুকের মাধ্যমে সরাসরি পাঠদান করছি, বাট আসলে স্পেশালি লাইভ ক্লাস সরাসরি শিক্ষার্থীদের সাথে ইন্টারেকশন করে ক্লাস করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়েবএক্স। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ওয়েবএক্স। ওকে, এখন আসো পরবর্তী প্রশ্ন, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? এটা আমরা সবাই খুব ভালো করে জানি, সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং, অনলাইনে ঘরে বসে বাইরের দেশের বা অন্য কোথাও কাজ করে ইনকাম করা, এটাকে বলা হয়, আমরা কি বলবো, এটাকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংও বলা হয়। যদিও ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, বাট অলমোস্ট তোমরা এখন এতটুকু জানো যে সেম। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? অর্থাৎ আউটসোর্সিং কি? ঘরে বসে ইনকাম করে। এখন এই ইনকাম করার জন্য একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে ঢুকলে তুমি এখানে ক্লায়েন্ট পাবো, মানে যারা কাস্টমার পাবা, যে যারা কাজ করাইতে চায়, কাজ করানোর জন্য লোক চায়, আবার ওইখানে তুমি আবার কাজ করে এরকম লোকও পাবা। তো এখন মনে করো তুমি কাজ করো এরকম লোক, তুমি মনে করো ভিডিও এডিট করো, তুমি একজন ভিডিও এডিটর। এখন তুমি যদি ওই ওয়েবসাইটে যাও, তুমি দেখবো ওইখানে এরকম অনেক মানুষ আছে যে যারা হচ্ছে খুঁজতেছে যে ভিডিও এডিটর। এখন তোমাকে যদি তাদের পছন্দ হয়, তোমার প্রোফাইল দেখে যদি তাদের পছন্দ হয়, তোমার সাথে তারা যোগাযোগ করবে, এরপর তুমি কাজ করে সাবমিট করলে তুমি তোমাকে পেমেন্ট দিয়ে দিবে। তো এটা যে ওয়েবসাইটে করা হয় সেটাকে আসলে বলা হয় মার্কেট প্লেস। এখন কোন মার্কেট প্লেস? আউটসোর্সিং এর অনেকগুলো মার্কেট প্লেস আছে, এখানে নিচের কোনটা হবে? তো এখানে টুইটার না, মাইস্পেস না, ডিগ না, অ্যান্সার হচ্ছে কি? ওডেক্স। অ্যান্সার কি হবে? ওডেক্স। ঠিক আছে, ওকে। এছাড়াও আরো কিছু মার্কেট প্লেস আছে, আমি তোমাকে নাম বলে দিই, সেটা হচ্ছে fiverr.com। ঠিক আছে, fiverr.com। আরেকটা হচ্ছে তোমার freelancing.com। ঠিক আছে, fiverr.com, freelancing.com, আরো কয়েকটা আছে। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যে এগুলো হচ্ছে পরীক্ষা আসে, যে হচ্ছে অনলাইন মার্কেট প্লেস কোনগুলো। ঠিক আছে, আচ্ছা এবার আসো, ভাই ফোর্থ চ্যাপ্টারে ক খ দিলেন না? ক খ আমি সব চ্যাপ্টারে 6টা চ্যাপ্টারে একসাথে দিব। ঠিক আছে, এখন আসো পরবর্তী প্রশ্ন, আউটসোর্সিং কি? ইন্টারনেট ভিত্তিক কাজ। আউটসোর্সিংকে আমরা কি বলবো? আউটসোর্সিং হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ, ইন্টারনেটের মাধ্যমে কাজ করে যেটা, সেটা হচ্ছে আউটসোর্সিং। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনাকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে যে আমরা ব্যবসা পরিচালনা করে থাকি সেটাকে আমরা বলবো ই কমার্স। ই কমার্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা। এখন এটার খুবই রমরমা অবস্থা চলতেছে, যে ইন্টারনেটের মাধ্যমে মানুষ কেনাকাটা করতে পারতেছে, এটা হচ্ছে আমাদের কি, যে ই কমার্স। ওকে, এবার আসো 12 নম্বর প্রশ্ন, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? আচ্ছা, এটা আমরা অলরেডি আলোচনা করছি, যেটা হচ্ছে সফটওয়্যার। তো এখন আসো 13 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। দেখো, ভার্চুয়াল রিয়েলিটির প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন এমসিকিউর মধ্যে তুমি কয়েকটা জিনিস দেখবা, একটা হচ্ছে যেমন হচ্ছে সিমুলেশন। ঠিক আছে, সিমুলেশন, কম্পিউটার সিমুলেশন বা সিমুলেশন, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে 3D বা ত্রিমাত্রিক। এই কথাগুলো যখন তুমি দেখবা, ত্রিমাত্রিক, ঠিক আছে, তো এগুলো যখন তুমি দেখবা তখন বুঝবে এটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলতেছে, বা বলা হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশ। নিয়ন্ত্রিত পরিবেশ, নিয়ন্ত্রিত পরিবেশ, এগুলো যেখানে তুমি দেখবা, এই লেখাগুলো তুমি যে জায়গায় দেখবা, তাহলে বুঝবা যে ওটার উত্তর কি হবে, ওটার উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তো তাহলে এখন আসো আমরা প্রথম প্রশ্ন 13 নম্বরে দেখি, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র কোনটি? এই যে সিমুলেশন দেখছো, কম্পিউটার সিমুলেশন, যে সিমুলেটেড পদ্ধতিতে তোমাকে এই বাস্তব জিনিস দেখানো হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। ত্রিমাত্রিক অর্থাৎ আমরা এখানে 3D ইমেজ এগুলো আমরা দেখতে পাই, সবকিছু 3D দেখতে পাই, তার মানে এটার আনসার কি হবে? আনসার হচ্ছে ত্রিমাত্রিক সিমুলেশন। আচ্ছা, এবার আসো 15 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল রিয়েলিটি কি ধরনের ইমেজ তৈরি করে? ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ কি? ত্রিমাত্রিক। টেলিপ্রেজেন্স, আচ্ছা এই টেলিপ্রেজেন্স দেখলেও বুঝবা যে ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, টেলিপ্রেজেন্স দেখলেও, টেলিপ্রেজেন্স এর প্রয়োগিক ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগিক ক্ষেত্র হচ্ছে এই ভিআর। ভিআর মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি।
এবার আসো 18 নাম্বার, ভার্চুয়াল রিয়েলিটিতে HMD কি? HMD মানে হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে, ঠিক আছে? হেড মাউন্টেন ডিসপ্লে, হেড মাউন্টেন ডিসপ্লে কি? অর্থাৎ তোমার এই যে চোখের মধ্যে যেটা পড়ে ওটাকেও হেড মাউন্টেন ডিসপ্লে বলা হয়, এই যে ভিআরটা যেটা পড়া হয় আর কি। সো এটা হচ্ছে একটা বিশেষ ধরনের চশমা, এটাকে আমরা কি বলবো? একটা বিশেষ ধরনের চশমা, চশমার মতোই তো চোখের মধ্যে পড়ে, হেড মাউন্টেন ডিসপ্লে। সো এটা হচ্ছে একটা বিশেষ ধরনের চশমা। শেষ, ভার্চুয়ালিটি শেষ। এবার আসলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু প্রশ্ন দেখি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে এআই, এআই রিলেটেড প্রশ্নগুলো আমরা একটু দেখি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা আসলে কি। সো দেখো এখানে বলা আছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা সংজ্ঞার মধ্যে দেখেছিলাম, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি 20 নাম্বার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহার করা হয় কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মধ্যে প্রধানত কি জিনিস ব্যবহার করা হয়? সেটা ব্যবহার করা হয় হচ্ছে প্রলগ। প্রলগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিটিকে আমরা তো জানি যে এটা একসাথে আমরা যদি বলি সেটা এআই। তো এআই এর কোন অংশ আসলে এটাকে বলা হয়? এটাকে আসলে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এটাকে আসলে কি বলা হয়? নিউরাল নেটওয়ার্ক। সো মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতি, এই যে যেমন ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এগুলোও কিন্তু এআই, এগুলোও কিন্তু এআই। বাট মানুষের মস্তিষ্কের মতো কাজ করে যেটা, সেটাকে আসলে এআই এর যে আরেকটা অংশ সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, সেটা হবে, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? দেখো আমরা মানুষেরা যেমন ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। মনে করো তুমি কোনো একটা কাজ করতে গিয়ে, তুমি মনে করো পরীক্ষার হলে তুমি হচ্ছে কি করো, যে কোনো এক তুমি দেখছো যে হয়তো বা প্রথম প্রশ্নটা তুমি অনেক সুন্দর করে লিখতে গিয়ে তুমি শেষের দিকে গিয়ে সময়ের জন্য সবগুলো প্রশ্নের উত্তর লিখতে পারো না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরকম তুমি অনেকবারই দেখছো যে প্রথম প্রশ্নের মধ্যে তুমি টাইম দিয়ে ফেলো 1 ঘন্টা, কিন্তু পরবর্তীতে শেষের দিকে প্রশ্নগুলোর দিকে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের বেশি টাইম থাকে না একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, একটা সৃজনশীল উত্তর দেওয়ার জন্য। তো তুমি এখন এই ভুলটা করতে করতে তুমি বুঝে ফেলছো যে তুমি প্রথম সৃজনশীলের সময় বেশি দিয়ে ফেলো। তো এরকম বুঝতে বুঝতে এক সময় গিয়ে এখন আর তুমি কি করো না, এখন আর তুমি প্রথম সৃজনশীলের মধ্যে সময় বেশি ওয়েস্ট করো না। সো এই যে তুমি ভুল করতে করতে তুমি শিখো, মানুষ শিখে, তুমি জানো এটা কিন্তু এআইও শিখে। এআই এমন পর্যায়ে চলে গেছে যে সে ভুল করতে করতে সেও এখন শিখে যে আচ্ছা এটা ভুল, এটা আমি আর করবো না। মনে করো সে কোনো একটা অ্যাটেম্প নিল, কোনো একটা কাজ করলো, বাট সেটা এরর হয়ে গেল বা ভুল হয়ে গেল। তো এরর বা ভুল হলে তো তার কাছে যায় যে এটা ভুল হয়েছে। এরকম ভুল হইতে হইতে সে নিজে শিখে ফেলে যে এটা ভুল, পরবর্তী থেকে সে আর এটা করে না। তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বারবার ভুল সিদ্ধান্ত থেকে পরে সে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়। বুঝতে পারছো এআই কোথায় চলে গেছে? এই যে তৈরি হয়, এই জিনিসটাকে আসলে কি বলা হয়? এটাকে আসলে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। কি বলা হয়? রেইনফোর্সমেন্ট লার্নিং। সো বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়াকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, এবার আসো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত এখানের মধ্যে একটা আছে বায়োমেট্রিক্স, একটা আছে বায়ো ইনফরমেটিক্স হবে, আরেকটা হচ্ছে ন্যানো টেকনোলজি, আরেকটা হচ্ছে রোবোটিক্স। দেখো বায়োমেট্রিক্সের মধ্যে তোমার এআই এর ব্যবহার নাই। এখানে সোজা হিসাব, তুমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিছো, সেটাকে ম্যাচ করাইছে, ওকে হইলে লগ ইন করাইছে, নাহলে লগ ইন করায় নাই, ঠিক আছে? তো এখানে এআই এর ব্যবহার নাই। বায়ো ইনফরমেটিক্স এখানে গবেষণা চলে, এখানে এআই এর ব্যবহার নাই। ন্যানো টেকনোলজি এর মাধ্যমে বিভিন্ন আণবিক পর্যায়ে গবেষণা, বিভিন্ন জিনিস তৈরি, ভাঙা, এগুলো তৈরি করা হয়। কিন্তু রোবোটিক্স এখানে আমাদের এআই এর ব্যবহার হয়। যেমন যেসব রোবট কথা বলে, গৃহস্থালী কাজ করে, তারা বুঝে, তারা হচ্ছে এআই এর মাধ্যমে অনেক কিছু তাদের করতে হয়। যেমন হচ্ছে কথা বলার ক্ষেত্রে তুমি যখন কথা বলো, তুমি বাংলা ভাষায় কথা বলো, যেমন চ্যাট জিপিটিকে তুমি যখন বাংলা ভাষায় কথা বলো, সে বাংলা ভাষায় রিপ্লাই দেয়। তো একটা রোবটের ক্ষেত্রে তো তাই, তুমি যখন তাকে বাংলা ভাষায় কথা বলবা সে বাংলায় উত্তর দিবে, ইংরেজিতে কথা বলে সে ইংরেজিতে উত্তর দিবে, তুমি যেটা বলবা সেই রিলেটেড প্রশ্নের উত্তর দিবে। তো এগুলা সে কি করে, প্রসেস করতে এগুলা রিপ্লাই সে কিসের মাধ্যমে দেয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে মানুষের মতো ব্যবহার করতেছে। সেটা কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কার মধ্যে থাকবে? তাহলে অবশ্যই রোবোটিক্সের মধ্যে। তাহলে কোথায় ব্যবহার করা হয়? রোবোটিক্সে ব্যবহার করা হয়। এবার 24 নম্বর প্রশ্ন, রোবোটিক্স কি? রোবোটিক্স কি? রোবোটিক্স আসলে আমরা তো একটু আগে আমরা যেদিন রোবোটিক্স পড়ছি সেদিন আমরা পড়ছি রোবোটিক্স হচ্ছে যেটা এখানে রোবট নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ রোবট বিজ্ঞান আর কি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? এখানে হচ্ছে এই যে দেখো ক নাম্বার অপশন, যে রোবট বিজ্ঞান। কি হবে? রোবট বিজ্ঞান।
রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব থাকবে, এটা আমরা ওই দিন স্লাইডের মধ্যে পড়েছিলাম যে 3টি নির্দিষ্ট বিশেষত্ব থাকতে হবে। এবার আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা অনেক আসে যে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়, রোবটকে তুমি ঘুরাইতে পারবা কত। এখন দেখো আমি কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারি, মনে করো আমি এখানে তাকায় আছি, আমি এখান থেকে নড়বো না, এখন আমি কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারি, আমি আমার কাজের প্রয়োজনে মনে করো আমার এখন তোমাকে দেখতে হবে, মানে হচ্ছে বোর্ড দিকে তাকাইতে হবে, আমি 180 হয়েছে, 180 এর থেকে বেশি পারতেছি না, ঠিক আছে, তো 180, কিন্তু রোবট সে 360, সে পুরো একবার চক্কর দিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। তো কাজের প্রয়োজনে রোবট 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, আমি কিন্তু এর সামনে থেকে সোজা পিছনে পর্যন্ত তাকাইতে পারি, তো এটা হচ্ছে 180, আরও ঘুরলে পুরোটা ঘুরলে সেটা হবে 360, ঠিক আছে। তো আমরা যেমন পারি 180 পর্যন্ত পারি, আবার অনেকে 180 পারে না, আরো কম পারে, ঠিক আছে, এতটুকু তাকানোর পর আর ঘুরতে পারে না। তো যাই হোক, রোবট 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? দুঃসাধ্য অর্থাৎ যেসব কাজ মানুষের জন্য খুবই ভয়ঙ্কর, মানুষ দুঃসাহসীভাবে করতে হয়, জীবনের বাজি রেখে করতে হয়, এইসব দুঃসাহসী কাজের এখন অন্য কেউ করে দিচ্ছে, এরকম প্রযুক্তি কে আসছে, এরকম প্রযুক্তি কে? এখানে বলতেছে রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবোটিক্স, কারণ মানুষ যেসব কাজ করতে মানুষের জন্য হুমকি স্বরূপ, সেগুলো রোবট দিয়ে করানো হয়, যেমন বোম নিষ্ক্রিয়করণ, তারপরে খনিতে কাজ, ভারী জিনিস উত্তোলন, এইসব জিনিস রোবট দিয়ে করানো হয়। তার মানে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? এটা রোবোটিক্সের একটা অংশ, এটা আমরা পড়ছিলাম, মনে আছে? রোবোটিক্সের একটা অংশ পড়ছিলাম যে অ্যাকচুয়েটর, এটা রোবোটিক্সের একটা অংশ। আচ্ছা, এবার আসো 29 নাম্বার, কোনটি রোবটের ব্যবহার? জটিল সার্জারি চিকিৎসায়, ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণ, এটা হচ্ছে বায়োমেট্রিক্স, নতুন জাতের বীজ, এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টেনিস বলের আকৃতি, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তাহলে জটিল সার্জারি চিকিৎসায়, যেসব সার্জারি অনেক জটিল, অনেক সূক্ষ্মভাবে করতে হবে, ভুল করা যাবে না, ওইসব সার্জারি রোবট দিয়ে করানো হয়। এটা জটিল সার্জারি চিকিৎসার ক্ষেত্রে রোবট ইউজ করা হয়, তার মানে এটা রোবটের ব্যবহার। এবার আসো আমরা ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করব। ক্রায়ো সার্জারি, রোবোটিক শেষ, এখন আমরা ক্রায়ো সার্জারি নিয়ে আলোচনা করব। ওকে, ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমরা জানি ক্রায়ো সার্জারির প্রধান উপাদান হচ্ছে লিকুইড নাইট্রোজেন, তরল নাইট্রোজেন গ্যাস। সো এখন আমরা যদি দেখি এখানে তরল নাইট্রোজেন নাই, সো তরল নাইট্রোজেন ছাড়া আরো কিছু ব্যবহার করা হয়, সেটা কি? আর্গন, ঠিক আছে, আর্গন ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আর্গন। এবার আসো, নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? আমরা জানি, আমরা আগের দিন বলেছিলাম যে ক্রায়োজেনিক এজেন্ট কি। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে যেসব গ্যাসগুলো আসলে এই ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে আসলে ক্রায়োজেনিক এজেন্ট। তো এখানে বলেছে কোনটা ক্রায়োজেনিক এজেন্ট নয়। নাইট্রোজেন এটা ব্যবহার করা হয়, আর্গন এটাও ব্যবহার করা হয়, অক্সিজেনও তোমার হচ্ছে ব্যবহার করা হয়, কার্বন মনোক্সাইড এটা ব্যবহার করা হয় না, ঠিক আছে। সো কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইড ক্রায়োজেনিক এজেন্ট নয়। নিচে আরেকটা প্রশ্ন আসছে যে হচ্ছে নিচের কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? ঠিক আছে, তরল ফসফরাস, এটা ক্রায়োজেনিক এজেন্ট নয়, ক্রায়োজেনিক এজেন্ট নয়, তরল ফসফরাস। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? আমরা সবাই জানি শীতল তাপমাত্রা, ন্যূনতম ধকল সহিষ্ণু চিকিৎসা পদ্ধতি, কাটাছেঁড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি, এগুলো আমরা দেখলেই বুঝবো সেটা কি। সেটা হচ্ছে ক্রায়ো সার্জারির কথা বলা হচ্ছে। কিসের কথা বলা হচ্ছে? ক্রায়ো সার্জারির কথা বলা হচ্ছে, ঠিক আছে। 33-এর অ্যান্সার কি? 33 অ্যান্সার হচ্ছে ক্রায়ো সার্জারি। আচ্ছা, 34 নম্বরে আসো। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে কি? প্রধান উপাদান হচ্ছে তরল নাইট্রোজেন গ্যাস। ক্রায়ো সার্জারির চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? ক্রায়োজেনিক এজেন্ট, ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয় ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে। কোনটি ব্যবহার করা হয়? ক্রায়োজেনিক এজেন্ট, ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, এবার আসো, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? আচ্ছা, এখানে অ্যান্সারটা হবে ওই যে আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে
ওই ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানোর পর তাপমাত্রা এত থেকে এতর মধ্যে চলে আসে। তো ওইটাই আসলে অ্যান্সার হবে। এখানে বলো তো সেটা কোনটায়, ক খ গ ঘ এর মধ্যে কোনটা অ্যান্সার হবে দেখি বলো তো। 36-এর অ্যান্সার কি হবে? 36-এর অ্যান্সারটা কি হবে সবাই একটু বলো তো। ভাই এটার কি পিডিএফ দিবেন অ্যান্সার সহ? অ্যান্সার সহ দিতে হবে। ওকে, শুভদাস বলতেছে 36-এর এ, নুসরাত 36-এর ক, ওকে আনন্দ 36-এর ক, রিচা 36-এর ক, জাকারিয়া 41 থেকে 196, 41 তো না এখানে -41 আছে। ওকে, তারপরে হচ্ছে শুভ 36-এর ক, পিউ রবিন 36-এর ক, মাইশা 36-এর ক। ওকে গুড, ওকে ভেরি গুড। আতিফা 36-এর ক, তুষার, নুসরাত, ওকে থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা নিয়ে চলে আসে। অর্থাৎ যখন আমরা ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করাই ওই মৃত কোষের মধ্যে বা ক্ষতিকর কোষের মধ্যে, তখন ওই কোষের তাপমাত্রা -41 থেকে -196 ডিগ্রির মধ্যে নিয়ে আসে কয়েক সেকেন্ডের মধ্যে, আর তখন অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কোষটা ধ্বংস হয়ে যায়। সেটা হচ্ছে 36-এর অ্যান্সার কি হবে তাহলে? ক। ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয় কি? আর্গন গ্যাস। ঠিক আছে, আর্গন গ্যাস। এর ডাইমিথাইল ইথেনও ব্যবহার করা হয় না, কার্বন মনোক্সাইডও ব্যবহার করা হয় না, কঠিন তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, কঠিন নাইট্রোজেনও ব্যবহার করা হয় না। তাহলে ব্যবহার করা হয় কি? আর্গন গ্যাস। ক্রায়োসার্জারিতে ব্যবহার করা হয় কি? 38-এর অ্যান্সার। 38-এর অ্যান্সার কি হবে? 38, 38, 38। এই যে দেখো, ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় তোমার প্লাস্টিক সার্জারিতে, হার্টের বাইপাসে, চোখের লেন্স প্রতিস্থাপনে, লিভার ক্যান্সারে। দেখো ক্যান্সার কোষ থাকে শরীরের মধ্যে, এই জন্য ক্যান্সার হয় কি শরীরের মধ্যে ক্যান্সার কোষ থাকে, তো সেই জন্য ক্যান্সার হয় আর কি। এখন ওই কোষ ধ্বংস করতে হবে, তার মানে এটা অ্যান্সার অবশ্যই হবে ক্যান্সার। দেখো প্লাস্টিক সার্জারি না, এটাতে কোনো কোষ ধ্বংস করা হয় না। হার্টের বাইপাস, এখানে কোনো কোষ, ক্ষতিকর কোনো টিস্যু ধ্বংস করা হয় না। চোখের লেন্সের ক্ষেত্রে এখানে কোনো কোষ ধ্বংস করা হয় না। কোষ ধ্বংস করা হয় ক্যান্সারের কোষ ধ্বংস করা হয়, তার মানে লিভার ক্যান্সার হবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে? লিভার ক্যান্সার। ঠিক আছে, ওকে। এবার আসো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? এটা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব। ঠিক আছে, কোন শিল্প বিপ্লবে? দ্বিতীয় শিল্প বিপ্লবে। আচ্ছা, এখন আসো পণ্যের ডিজাইন তৈরি করতে, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? একটা পণ্যের ডিজাইন তৈরি করতে হলে এই সিএডি বা কম্পিউটার এইডেড ডিজাইন, ঠিক আছে, কম্পিউটার এইডেড ডিজাইন, এটা হচ্ছে প্রয়োজন কোন একটা পণ্যের ডিজাইন তৈরি করতে। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা দেখব বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, যদি দুটো একসাথে লিখছে, দুইটা মানে সেম জিনিস না, কিন্তু আবারও বলতেছি বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স কিন্তু সেম জিনিস না, মাথায় থাকে যেন। আচ্ছা, এখন আসো যে এখানে আমাদের বলা হচ্ছে যে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায়? কোথায় বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়? 41-এর অ্যান্সার কি হবে বলো? ওকে, জুমা বলছে 41-এর খ, তৌহিদুজ্জামান বলছে 41-এর খ। ওকে ভেরি গুড। ফাতেমা 41-এর খ, 41-এর খ বলতেছে। ওকে গুড গুড। রিচা বলতেছে 41-এর খ। ওকে, সাদিয়া বলতেছে 41-এর খ। রবিন 41-এর খ। প্রদীপ দাস, শুভ, সুমাইয়া তাসনিম, মাইশা। আচ্ছা, তোমরা যেহেতু 41-এর খ বলতেছো, আমি আর এখানে আর কিছু বললাম না, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 41-এর খ। তাহলে আমরা এখানে বলতে পারছি যে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে। একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করার প্রক্রিয়াটাকেই বলা হয় বায়োমেট্রিক্স। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ব্যক্তি শনাক্তকরণে। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? বল। মেডিসিন, ঔষধ তৈরি করবে, ঔষধ তৈরি করবে। তাহলে ঔষধ তৈরি করতে গেলে যে একজন বলতেছে 42-এর সি, বলছে 42-এর সি বায়োমেট্রিক্স বলতেছে, ও ভাবছে যে
আগেরটা বায়োমেট্রিক্স আছে, তো এখন এটা বায়োমেট্রিক্স আসবে। বায়োমেট্রিক্স দিয়ে ওষুধ তৈরি করে, এই শিখাইলাম আগের ক্লাসে, এই শিখাইলাম ওষুধ তৈরি করে বায়োমেট্রিক্স দিয়ে। তো বায়ো ইনফরমেটিক্সে মানুষের, প্রাণীর, উদ্ভিদের জৈব তত্ত্ব নিয়ে হচ্ছে বিশ্লেষণ, আলাপ আলোচনা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন রোগ উৎপাদন করা হয় এবং বিভিন্ন রোগের ঔষধ নির্ণয় করা হয়। ঠিক আছে, জিন, ডিএনএ এগুলো বিশ্লেষণ করা হয়, জিন ফাইন্ডিং এগুলো হয় কোথায়? বায়ো ইনফরমেটিক্সে। সো মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি যেটা, সেটা হবে বায়ো ইনফরমেটিক্স। কি হবে অ্যান্সার? বায়ো ইনফরমেটিক্স। তাহলে 42-এর অ্যান্সার কি হবে? 42-এর অ্যান্সার হচ্ছে ঘ, বায়ো ইনফরমেটিক্স। নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্র? কোথায় কোথায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়? দেখো এখানে বলা হচ্ছে ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস। আমি তোমাদের বলছি ডিএনএ কাটা ছেঁড়া, জিন কাটা ছেঁড়া এগুলো হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। আর ডিএনএ, জিন, তারপরে হচ্ছে মেডিসিন, রোগ, এগুলা বিশ্লেষণ, অ্যানালাইসিস করা হয় তোমার কিসে? সেটা হচ্ছে আমাদের এই বায়ো ইনফরমেটিক্সে। তাহলে এখানে আমাদের বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্রে কি হবে? এই ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস। এই যে খণ্ডকরণ, পৃথকীকরণ মানে কাটা ছেঁড়া চলে আসছে, এই যে প্রতিস্থাপন, কেটে তো প্রতিস্থাপন করতে হয়, ডিএনএ তৈরি, এগুলো হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে চলে যাবে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ক, বায়ো ইনফরমেটিক্স যেহেতু বলেছে অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছো সবাই। ওকে, এবার আসো বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণ করার প্রযুক্তি। বৈশিষ্ট্য যেমন তোমার আচরণ দেখে, তোমার টাইপিং এর উপর ভিত্তি করে, তোমার ভয়েসের উপর ভিত্তি করে, তোমার সিগনেচারের উপর ভিত্তি করে মানুষকে যে শনাক্তকরণ বা জীবকে যে শনাক্তকরণ করার প্রযুক্তি, সেটাকে বলা হয় বায়োমেট্রিক্স। সেটাকে কি বলা হয়? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সে আচরণগত বৈশিষ্ট্য কোনটি? আচরণগত, এটা আমরা সবাই ভালো করে জানি যে কি স্ট্রোক, ওই যে টাইপিং কি স্ট্রোক যেটা, সেটা। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে দৈহিক বা শারীরবৃত্তীয়। ঠিক আছে, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, দৈহিক বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, ওইগুলো কিসের মধ্যে পড়ে? দৈহিক বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আচ্ছা, তোমরা উত্তর সহ এটার হচ্ছে পিডিএফ চাও অনেকে। সো উত্তর সহ পিডিএফ যেহেতু চাও, তো সেই জন্য ওই ব্যবস্থাও করে রেখেছি, আজকে এটা আপলোড করে দিব আমি। তো উত্তর সহ এটা তো এটাই কি বের করলাম, এই যে এটা তোমাদেরকে দিয়ে দেবো আজকে। ঠিক আছে, এই যে এটা উত্তর সহ আছে, এই যে যা আমি হচ্ছে এখন পড়াচ্ছি ওইটাই আর কি এটা। ঠিক আছে, এই যে উত্তর সহ আছে, এখানে উত্তর সহ দেওয়া আছে। তো উত্তর সহটাই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, উত্তর সহটাই তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, আর আরেকটা কথা বলে রাখি, এটার পরের ক্লাসে যেটা আমরা পড়বো, এই অধ্যায়ের শেষ ক্লাস। ঠিক আছে, এই অধ্যায়ের শেষ ক্লাস হবে এটার পরের অধ্যায়টা, পরের ক্লাসটা। তো পরের ক্লাসে আমরা যেটা পড়বো এটা আগে একটু দেখাই রাখি। এখানে তো সব ফেটে ফুটে গেছে, কি একটা অবস্থা। এই যে আমরা পরের ক্লাসে হচ্ছে এই যে এই সৃজনশীলগুলো দেখবো, যেমন এই যে মির্জাপুর ক্যাডেট কলেজের সৃজনশীল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের, নটরডেম কলেজের, হলি ক্রস, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 25 সালের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 25 সালের প্রশ্ন। আর এগুলো তো তোমাদেরকে আমি আগের দিনে দিয়ে দিয়েছি, এই যে এগুলো তো আগের দিনে দিয়ে দিয়েছি। আর আজকে ওই সৃজনশীলগুলো দেখবো, পাশাপাশি 25 সালের যত প্রশ্ন আসছে, বোর্ড পরীক্ষা যত প্রশ্ন আসছে 25 সালের, সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, 25 সালে যে প্রশ্নগুলো আসছে, এই যে এটা আর কি তোমার হচ্ছে টেস্ট পেপার স্ক্যান করা আর কি। এই যে ঢাকা বোর্ড 25, তারপরে এই যে হচ্ছে ময়মনসিংহ 25, এই যে এটা কি, এটা হচ্ছে রাজশাহী 25, এটা হচ্ছে দিনাজপুর 25। তো 25 সালে যত প্রশ্ন আছে সেগুলো সব পেয়ে যাবো। কুমিল্লা বোর্ড 25, সেগুলো
সব দিয়ে দেবো, একটু পড়ালেখা করো, ঠিক আছে? আচ্ছা আসো এখন আমরা আবার পড়ালেখায় চলে আসি। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী চিহ্নিতকরণ, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি? আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কিস্টক। আচ্ছা একজন বলতেছে ভাই অ্যান্সারগুলো একদম নিচে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা পিডিএফই দিয়ে দিব, এটাও দিয়ে দিব, অ্যান্সার সহটাও দিয়ে দিব, অ্যান্সার ছাড়াটাও দিয়ে দিব, ঠিক আছে? অ্যান্সার সহটাও দিয়ে দিব, অ্যান্সার ছাড়াটাও দিয়ে দিব, তোমার যেটা দেখতে মন চাই দেখবা। সিকিউ ক্লাস, হ্যাঁ পরের ক্লাসটা হবে সিকিউ ক্লাস। ওকে, আর তাছাড়া অ্যান্সার সহটা দিলে তুমি চাইলে অ্যান্সার মুছেও পড়তে পারো, চাইলে কতভাবে পড়া যায়। যাই হোক এখন আসো, আমরা কোথায় ছিলাম? এই যে এখানে 46 নম্বর প্রশ্ন। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি, ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স। জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? জিন ফাইন্ডিং গবেষণা সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণে দেখো, তোমার ডিএনএ টেস্ট করতে গেলে, তোমার ডিএনএ টেস্ট করতে গেলে কি লাগবে? কি ব্যবহার করে তোমার ডিএনএ টেস্ট করবে? মুখমণ্ডল। এখন কারো মুখ কে তার পুরো মুখ খুলে দিয়ে দিবে কাউকে যে আমার ডিএনএ টেস্ট করুন, নাকি ভয়েস খুলে দিয়ে দিবে যে আমার ভোকাল কর্ড দিয়ে দিলাম আপনি টেস্ট করে দেখেন? রেটিনা, আমার কারো চোখ কি খুলে দিয়ে দিবে যে আমার চোখ দিয়ে দিলাম আপনি টেস্ট করেন ডিএনএ টেস্ট? না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে রক্ত বা ব্লাড। সেটা হচ্ছে কি, এই রক্ত, নখ, চুল, লালা এগুলো ব্যবহার করে হচ্ছে ডিএনএ টেস্ট করা হয়, ঠিক আছে? এগুলো ব্যবহার করে আমাদের ডিএনএ টেস্টটা করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 49 নম্বর প্রশ্ন। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বলো এটার অ্যান্সার কি? বলো এটার অ্যান্সারটা কি হবে, সব একটু বলো। দেখি বলো এটার অ্যান্সার কি হবে? 49। 49-এর অ্যান্সার হচ্ছে খ। রবিন বলতেছে খ। আচ্ছা, জুমো বলতেছে খ। সিআইডি দেখে শিখে ফেলছে, সিআইডি আমিও দেখি প্রচুর। জাকারিয়া, আচ্ছা তারপরে মাইশা বলতেছে খ। নুসরত বলতেছে, নুসরত এখন 48-এ আছে, 49 জিজ্ঞেস করছে। সাদিয়া অপশন বলতেছে খ। শুভ দাস বলতেছে খ। 50-এর আবার 50-এ চলে গেছে, আর দেখ কেমনটা লাগে জাকারি। আচ্ছা ঠিক আছে, খ বলতেছে। দেখো ক্যাপচার, এক্সট্রাকশন। ক্যাপচার মানে মনে করো আমি মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট দিই, তুমি প্রথমে যে ফিঙ্গারটা রাখো, ওই যে সেন্সরের উপর রাখছো, সে আগে ক্যাপচার করে তোমার এই ফিঙ্গারটাকে, ওই ফিঙ্গারপ্রিন্টটাকে সে ক্যাপচার করে নেয়। তো প্রথম হচ্ছে ক্যাপচার করে, ক্যাপচার করে তারপর সেটাকে সে নিজের কাছে নিয়ে নেয়। মানে হচ্ছে প্রথমে তুমি যখন রাখতেছো মোবাইলের মধ্যে, যখন রাখতেছো মোবাইলের মধ্যে রাখলে প্রথমে সে ছবি ক্যাপচার বলতে মনে করো যে একটা ছবি তুলছে, বা হচ্ছে সে সেই ফিঙ্গারপ্রিন্টটাকে নিয়ে এবার সেটাকে তোমার আঙ্গুল থেকে এক্সট্রাক্ট করে সে নিয়েছে, এক্সট্রাক্ট করে নিবে, আলাদা করে নিবে, সে এক্সট্রাক্ট করছে। এক্সট্রাক্ট করার পর এবার সে কম্পারিজন করবে, ঠিক আছে? কম্পারিজন করবে, কম্পারিজন ও ম্যাচিং একসাথে করবে। সেটা হচ্ছে ওই যে তুমি প্রথমে যে সেট করছো মোবাইলের মধ্যে তোমার যে ফিঙ্গারপ্রিন্ট, তার সাথে কম্পারিজন ও ম্যাচিং করে তারপর সেটা যদি ঠিক হয় অ্যাপ্রুভ করে দিবে, ঠিক না হলে অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? সো এটাকে আমরা কি বলবো? এটা আমাদের বায়োমেট্রিক্স, ঠিক আছে? মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? মোবাইল সিম ক্রয় করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তার মানে সেটা কি? সেটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। অ্যান্সার কি হবে? বায়োমেট্রিক্স। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান নয়? বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়। দেখো বায়ো ইনফরমেটিক্সের মধ্যে আমরা জানি যে জীববিজ্ঞানের সাথে ব্যবহার করা হয় তোমার ডেটাবেস, গণিত, পরিসংখ্যান এগুলো ব্যবহার করা হয়। তো এখানে দেখো বলা আছে কি উপাদান নয়। এই যে ডেটাবেস অবশ্যই উপাদান, গণিত, পরিসংখ্যান এগুলো উপাদান, কারণ এগুলোর মাধ্যমে ওই যে বিশাল পরিমাণ জৈবিক ডেটা সেগুলো হচ্ছে কি করা হয়? অ্যানালাইসিস করা হয়, বিশ্লেষণ করা হয়, হিসাব নিকাশ এগুলো করা হয় গণিতের মাধ্যমে, এবং এগুলো যেখানে সেভ করে রাখা হয় সেটা হচ্ছে ডেটাবেস, এবং এগুলো নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রামিংও কিন্তু, কম্পিউটার প্রোগ্রামও কিন্তু এই বায়ো ইনফরমেটিক্সের অংশ, কিন্তু রসায়ন এখানে কোনো কাজে লাগে না। তো এটাই অ্যান্সার। আমাদের বলছে উপাদান নয় কোনটি? তো উপাদান নয় হচ্ছে কি? রসায়ন। উপাদান নয় কি হবে? রসায়ন হবে। 51 অ্যান্সার কি? 51 নম্বর অ্যান্সার হচ্ছে ক। 51 অ্যান্সার হচ্ছে ক। প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? বলো দেখি 52-এর উত্তর কি দিতে পারো তোমরা।
প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি। এটার গ আর ঘয়ের অপশনটা আমি দেখাই। এক ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ন্যানো টেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। গ নাম্বার হচ্ছে ন্যানো আর ঘ নাম্বার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বলো এটার অ্যান্সার কি হবে? শুভ বলতেছে 52 খ, প্রিয় বলতেছে 52 খ, ফাতেমা বলতেছে 52 খ, মায়েশা 52 খ, সাদিয়া মা 52 খ, ওকে, বদি 52 খ, নুসরাত 52 খ। ওকে, ভেরি গুড, সবাই অ্যান্সার দিতে পারছো। প্রোটিন সিকোয়েন্স, প্রোটিনের যে সিকোয়েন্স সে তৈরির প্রযুক্তি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ওকে, যেহেতু এখানে প্রোটিনের কথা বলে অবশ্যই এটা বায়োমেট্রিক্স হবে না, এটাই স্বাভাবিক। সো প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স সহজ হিসাবে। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য, বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য এখানে জিজ্ঞেস করা হচ্ছে। বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য কোনটি? 53 অ্যান্সার কি হবে? জৈবিক ডেটার সমাহার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে জৈবিক ডেটার সমাহার। নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি সমন্বয় করা হয়েছে? বায়ো ইনফরমেটিক্স। জীব সংক্রান্ত তথ্য, এ দাদা ফোন দিল কে? জিজ্ঞেস করেছে। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ হলো কি? জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো আমাদের বায়ো ইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করা হয় বায়ো ইনফরমেটিক্স। বিজ্ঞানী মাকসুদুল আলম, বিজ্ঞানী মাকসুদুল আলম, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা আলোচনা করছি। বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? উনি বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম, উনি কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে ওনার খ্যাতি অর্জন করেন? ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে বলো? ভুট্টা, ধান, চা ও পাট, কোনটা হবে অ্যান্সার? 57 অ্যান্সার কি হবে? বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে তিনি বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেছেন? সাতান্নর অ্যান্সার কি হবে দেখি বলো তো। 57 অ্যান্সার জুমা বলতেছে 57 অ্যান্সার হচ্ছে ঘ। আতিফা বলতেছে, আতিফা 54তে আছে। আচ্ছা, ঘ, ঘ বলতেছে পাট বলতেছে। আচ্ছা, কামাল বলতেছে পাট, ওকে। আবার পিয়া বলতেছে খ ধান, মাইশা বলতেছে পাট। ওকে, এটার অ্যান্সার হচ্ছে পাট। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সারটা হচ্ছে পাট। যদি এখানে উত্তর একটু ভুল আছে এই জায়গায়, এটা অ্যান্সার পাট হবে, কিন্তু এখানে যে উত্তর সহ যেটা আছে ওটার মধ্যে ধান দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে পাট। আচ্ছা, এখন আসো জিএমও এর পূর্ণরূপ কি? জিএমও এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কোথায় আছে সেটা? এই দেখো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 58 অ্যান্সার হচ্ছে ঘ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, 59 নাম্বার প্রশ্ন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনক হচ্ছে পল বার্গ। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? আমরা সবাই ভালো করে, আমি আগের দিন দেখো, আগের দিন যে কথাগুলো বলছি, আগের ক্লাসটা যারা করছো, এখানে যতগুলো এমসিকিউ আসে তার অ্যাটলিস্ট 99% না হলে 95% কিন্তু তোমরা উত্তর করতে পারবে। ওই যে আগের দিন যে বক বক করলাম 2টা ক্লাস মিলা, সেই 2টা ক্লাসের বক বকে দেখো সৃজনশীল তো পারবাই। পরের ক্লাসে আমি সৃজনশীল পড়বো, তখন দেখবো ওই বক বক সৃজনশীলে কাজে লাগতেছে। এই বক বক গুলো যে এমসিকিউতে কাজে লাগতেছে, এটা বুঝতেছো তো? হেল্প হচ্ছে তো? দেখো, এই যে উচ্চ ফলনশীল, আমি বললাম না উন্নত জাতের ধান, উচ্চ ফলনশীল, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা হবে কিসের মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ওই যে জিন চেঞ্জ করে ভালো ফলন উৎপাদন করা যায়। তো তাহলে উচ্চ ফলনশীল শস্য সেটা কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ডিএনএ এর নতুন সিকোয়েন্স, নতুন সিকোয়েন্স মানে আগে একরকম ডিএনএ ছিল, এবার ডিএনএ কাটাছিড়া করে নতুন অন্য এক ডিএনএ এর একটা অংশ এনে লাগায় তারপরে
ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি করা হয়েছে, এটি কাটা ছেঁড়া করা কিসের মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে খ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, এবার আসো ন্যানো টেকনোলজি নিয়ে আমরা একটু আলোচনা করি। স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? দেখো, আমরা মলিকুলার মেডিসিন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, কিন্তু স্মার্ট ঔষধ, এই ঔষধের ক্ষেত্রে আবার চলে আসতেছে ন্যানো টেকনোলজি। কেন? কারণ স্মার্ট ঔষধ মানে এই ওষুধের মধ্যে যে বিভিন্ন ন্যানো পার্টিকেল, অনেক ক্ষুদ্র পার্টিকেল ব্যবহার করা হয়, যেগুলো মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই বেশি হেল্প করবে নর্মাল ওষুধ থেকে। সো এই স্মার্ট ওষুধের মধ্যে ন্যানো পার্টিকেল ব্যবহার করে এটাকে আর এটার কার্যকারিতা আরো বেশি বৃদ্ধি করা হয়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে স্মার্ট ওষুধের ক্ষেত্রে সেটা কি হবে? ন্যানো টেকনোলজি। এবং ন্যানো টেকনোলজি যে অনেক কাজে ব্যবহার করা হয়, দেখো এই যে স্মার্ট ওষুধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ন্যানো টেকনোলজি খাদ্যের গুণাগুণ, তোমরা এগুলো দরকার লিখে রাখতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে কি, খাদ্যের গুণাগুণ, তারপর আরেকটা হচ্ছে তোমার বর্জ্য পরিষ্কার, আরেকটা হচ্ছে তোমার এই যে স্মার্ট ঔষধ, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার যেটা স্থায়িত্ব বেশি, মানে খুবই অ্যাকুরেট জিনিস, ঠিক আছে? যেমন আমরা ওই যে আগের দিন সৃজনশীলে বলছিলাম টেনিস বল অনেক স্থায়িত্ব ছিল, ঠিক আছে? তো অনেক স্থায়িত্ব কি, এটা একদম সূক্ষ্ম পরিমাপে তৈরি করা হয়েছে, যে হ্যাঁ এই দিক দিয়ে একটু বেশি না, এই দিক দিয়ে একটু কম না। মনে করো যদি একটা বল তৈরি করা হইতে হাতের হিসাবে বা কোনো রকম একটা বানাই ফেললো, এখানে কি পরিমাণ তোমার হচ্ছে বাতাস থাকতে হবে, কি পরিমাণ কতটুকু পুরুত্ব থাকতে হবে বলের, এত হিসাব নিকাশ করে নাই, বানাই ফেলছে। ওই বল কিন্তু বেশি দিন টিকবে না, ঠিক আছে? ওই বল দিয়ে বেশি ভালো খেলাও যাবে না। কিন্তু তুমি যখন একটা ন্যানো টেকনোলজির মাধ্যমে একটা বল তৈরি করো, তখন এটাতে যতটুক প্রয়োজন ততটুক জিনিস ব্যবহার করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা স্থায়িত্ব বেশি হবে। তার মানে কোনো জিনিস একদম পারফেক্ট কোনো একটা জিনিস তৈরি করার জন্য সেটা আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে ক্ষুদ্র জিনিস, যেমন হচ্ছে স্মার্টফোন, ল্যাপটপ, এইসব ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে খাদ্যের প্যাকেটজাতকরণে, খাদ্যের প্যাকেটজাতে এটা ব্যবহার করা হয়। তো এখন আসো ট্যানারি শিল্পের বর্জ্যকে, দেখো বর্জ্যকে দূষণমুক্ত করতে কিভাবে? বিভিন্ন ধরনের মলিকুলার ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়, যেসব পার্টিকেল বর্জ্যকে খুব সহজে ধ্বংস করে ফেলতে পারে। ওইসব পার্টিকেলের মধ্যে এমন এমন জিনিস থাকে যেগুলো হচ্ছে বর্জ্যকে খুব সহজে ধ্বংস করে ফেলতে পারে, ঠিক আছে? আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, যদি এটা ন্যানো টেকনোলজির এক্সাম্পল না, যেমন হচ্ছে মনে করো যে ব্লিচিং পাউডার আছে না, দেখবা কোথাও যদি হচ্ছে ইউরিন থাকে, ওইখানে দেখবা ব্লিচিং পাউডার দেওয়া হয়, তাহলে দেখবা ওইখানে যে দুর্গন্ধ, তারপরে হচ্ছে তোমার ওই জায়গায় যে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো থাকে, ওইগুলো নর্মালি থাকে না, এগুলো মারা যায় এই যে ব্লিচিং পাউডার দিয়ে। তো ন্যানো টেকনোলজিটাও ওই রকম, একদম ক্ষুদ্র সূক্ষ্ম পরিমাপে কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে ব্যবহার করলে এটা লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, ব্যবহার করলে বর্জ্য পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ন্যানো টেকনোলজি, বর্জ্য পরিষ্কার। টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? আমরা জানি ন্যানো টেকনোলজি দুই ভাবে কাজ করে, টপ ডাউন পদ্ধতি, বটম আপ পদ্ধতি। সো যেহেতু টপ ডাউন বলছে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি হবে। ওকে, ন্যানো বলতে কি বোঝায়? ন্যানো বলতে বোঝায় হচ্ছে 10⁻⁹, এটা হচ্ছে ন্যানো। ওকে, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা আমরা সবাই আগের দিন পড়েছিলাম। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। ন্যানো পার্টিকেল কি? ন্যানো পার্টিকেলের আকৃতি হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, যেটা সেটা হবে ন্যানো পার্টিকেল। 1 থেকে 100 ন্যানোমিটার যেটা, সেটা হচ্ছে কি? ন্যানো পার্টিকেল। যেই পার্টিকেলের বা যেই জিনিসটার আকৃতি হবে 1 থেকে 100 ন্যানোমিটার, বুঝতে পারছো খুবই ক্ষুদ্র অংশ, এটাকে বলবো ন্যানো পার্টিকেল। তাহলে বুঝতে পারছো ন্যানো পার্টিকেল কত ছোট হয়। এরপর 10 ন্যানোমিটার সমান কত মিটার? দেখো 1 ন্যানোমিটার, এখানে একটু ক্যালকুলেশন আছে, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। তাহলে 10 ন্যানোমিটার এটা কি হবে? 10 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ এর সাথে 10 গুণ করতে হবে। তো 10, এই 10 এর উপর কোনো পাওয়ার নাই মানে কত আছে? 1 আছে। এখন আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। যারা সায়েন্সের আছে তারা তো, যাদের ম্যাথ আছে তারা বুঝতেছো, আর যারা অন্য ডিপার্টমেন্টে আছে ম্যাথ নিয়ে অনেকদিন আলোচনা করতেছো না, পড়ালেখা করতেছো না, তারা স্কুল লাইফে পড়ে আসছো যে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়, ঠিক আছে? তো এই যে 10⁻⁹ এর সাথে
যোগ হয়ে যাবে এটার পাওয়ার কত 1। সো এখন দেখো 10⁻⁻৯ আর 1 যোগ করলে কত হবে -8। তার মানে দেখো 10 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻8 মিটার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 10⁻⁻8 মিটার, 10⁻⁻8 মিটার। ওকে, এবার আসো ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহার করা হয়? দুটি পদ্ধতি, টপ ডাউন এবং বটম আপ পদ্ধতি। টপ ডাউন পদ্ধতি ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজিতে। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলা হয়? সেটাকে আমরা বলবো ন্যানো টেকনোলজি। আণবিক পর্যায়ে, দেখো আণবিক পর্যায়, মলিকুলার কম্পোনেন্ট, ওই যে একটু আগে আমি যেটা বললাম ন্যানো টেকনোলজির ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা তো জানলাই। সাথে আরো কিছু মনে রাখো যে মলিকুলার কম্পোনেন্ট, আণবিক পর্যায়, এই জিনিসগুলো দেখলে বুঝবা সেটা ন্যানো টেকনোলজির কথা বলা হচ্ছে। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কি? ন্যানো টেকনোলজি। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে। সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? দেখো সানস্ক্রিন কি করে? সূর্যের আলো থেকে স্কিনকে রক্ষা করে। সো এইখানে হচ্ছে বা ময়শ্চারাইজার, সেটা হচ্ছে শরীরের হচ্ছে কি করে, ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। এইসব জিনিসের মধ্যে বিভিন্ন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয় যার মাধ্যমে ওইগুলোর গুণাগুণ ঠিক থাকে। তো এইগুলা কোন প্রযুক্তির মধ্যে পড়বে? তাহলে এই ন্যানো টেকনোলজির মধ্যে পড়বে। খাদ্যদ্রব্যের মান ন্যানো টেকনোলজি, খাদ্যদ্রব্যের প্যাকেটজাত ন্যানো টেকনোলজি। এবার আসো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, আমাদের শেষ টপিক। কম্পিউটার ইথিক্স, দেখো তুমি একটা কম্পিউটার কিনছো মানে যেমন ইচ্ছে তেমনি ব্যবহার করতে পারবে না, কম্পিউটারের কিছু নির্দেশনা আছে। তো কম্পিউটার ইথিক্সের নির্দেশনা হচ্ছে 10টি। অ্যান্সার কি হবে? খ। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়া, যেটা সেটাকে বলা হয় প্লেজিয়ারিজম। আমি আগের দিন কিন্তু বলেছিলাম যে প্লেজিয়ারিজম কি? অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া। অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটারে প্রবেশ করা আর কি? তুমি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে তার অনুমতি ব্যতীত প্রবেশ করে সেগুলো ব্যবহার করতেছো বা কোনো কিছু চেঞ্জ করতেছো, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো হ্যাকিং। তাহলে 79 অ্যান্সার কি হবে? 79 অ্যান্সার হচ্ছে হ্যাকিং। এই যে এখানে আছে অপশন, এই যে হ্যাকিং। ঠিক আছে। হ্যাকার বলা হয় কাদেরকে? হ্যাকার বলা হয় যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে, তাদেরকে বলা হয় হ্যাকার। ঠিক আছে। তো শেষ, এখানে 80টা এমসিকিউ আমি আলোচনা করেছি। এই 80টার বাহিরেও আরো এমসিকিউ আছে। দেখো বহুপদী সমাপ্তি সূচক, তারপরে আছে অভিন্ন তথ্যমূলক অর্থাৎ উদ্দীপক দিয়ে। এই যে দেখো অভিন্ন তথ্যমূলকও কিন্তু আছে, এই যে উদ্দীপক দিয়ে। সো এই যে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে টোটাল তোমার এমসিকিউ আছে 148টা। তো এই 148টা এমসিকিউ সবাই শেষ করে ফেলবা। এগুলো হচ্ছে ওই আগে আমি এতক্ষণ যা পড়াইছি ওইগুলো আর কি ঘুরায় পেঁচায় উদ্দীপক দিয়ে দেওয়া আছে। তো এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, উত্তর সহ তো আমি দিয়ে দিব, এই সমস্যা নাই। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। পরবর্তী ক্লাস আমাদের 3টা বাজে শুরু হবে। তো যেহেতু ক্লাসটা এখনই শেষ হচ্ছে, অলমোস্ট 2:57 বেজে গেছে, তো আমরা একটা 10 মিনিটের গ্যাপ দিলাম। ঠিক আছে। 3:10-এর মধ্যে আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে। 3:10-এর মধ্যে, 3:10-এর মধ্যে আমাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ ইনশাল্লাহ হবে জুমাতে 3:10। তবে তোমাকে সবগুলো টপিকের বেসিক নলেজ থাকতে হবে, তাহলেই হবে। ঠিক আছে। প্রথম অধ্যায়ের সবগুলো টপিকের বেসিক নলেজটা থাকলে প্রথম অধ্যায়ের এমসিকিউ সিকিউ অ্যান্সার করা কোনো ব্যাপারই না। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। 3:10-এর মধ্যে ক্লাস শুরু হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।